নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের গল্প অন্য রকম, লেখক সুনীল দাস। তোমরা তিনজনের একজনও ভূত বিশ্বাস করো না, অথচ তিন বন্ধুই ভূতের গল্প শোনার জন্য বসে আছে। তোমাদের কাছে ওই রকম কোনো কাহিনী বলার মানে হয় না, তবে এত করে বলছো যখন, তখন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলা শেষ হলে ওই নিয়ে আমায় কোনো রকমের প্রশ্ন করতে পারবে না। বলে ডক্টর সান্যাল তার পাইপে আগুন ধরালেন। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশে যা মেঘ, তাতে মনে হচ্ছে খানিক পরেই আবার মুষলধারে নামবে। এই এলাকার ট্রান্সমিটার জ্বলে গিয়ে বিকেল থেকেই কারেন্ট নেই। পাহাড়ের গায়ে এই টুরিস্ট বাংলোয় জেনারেটরও নেই। মোমের আলোয় আমরা তিন বন্ধু ডক্টর সান্যালের শর্তে রাজি হয়ে গিয়ে অশরীরী আত্মা সম্পর্কে তার অভিজ্ঞতা শুনতে আগ্রহী হলাম। ডক্টর সান্যাল বলতে শুরু করলেন, আমি তখন সবে এমএসসি পরীক্ষা দিয়েছি। একেবারে ছেলেবেলা থেকেই ভূত টুতের ব্যাপারে আমার বিশ্বাস কিছুই ছিল না। তবে ওই সময়টা থেকে প্যারানর্মাল বিষয়টা আমাকে একটু একটু করে বেশ টানতে শুরু করেছিল। উদ্ভট বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না এমন কিছু শুনলেই সেটা তলিয়ে চুল চিরে দেখার জন্য ছুটে যেতাম। সেবার গেছিলাম আমেদাবাদ শহরে। আমার মেসোমশাই আমেদাবাদের প্রবাসী বাঙালি ছিলেন। নদীর ওপারে সবরমতী আশ্রম থেকে বেশ কিছুটা দূরে একটা বাড়িও করেছিলেন মেসোমশাই। তবে তার দুই ছেলে বাইরে চাকরি করায় বিপত্নিক মেসোমশাই তখন একলাই থাকতেন সে বাড়িতে। পুরনো এক চাকর ছিল সে বাড়িতে। ওই এলাকাটা তখন খুবই নিরিবিলি। মেসোমশাইয়ের বাড়ি আর নদীর মাঝ বরাবর একটা দরজা জানলা বন্ধ, বাইরে থেকে তালা মারা দোতলা বাড়ি প্রথম দিন থেকেই নজর টেনেছিল আমার। হালে নদীর ওপারটায় শহর বেশ রমরম করতে শুরু করেছে নতুন নতুন বাহারি ঘরবাড়িতে। জমির দামও চড়ছে। চট করে ওখানে এখন জমি মিলবে না, কিন্তু তালা মারা ওই বাড়িটা পড়ে আছে দিনের পর দিন। বাড়ির সংলগ্ন পাঁচিল ঘেরা বিশাল জায়গা। এ বাড়ি ভেঙে বিশাল জায়গাটা নিয়ে কিছু একটা করার উদ্যোগ দু একজন নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ এগোয়নি। আমার মেসোমশাই এবং আশেপাশের লোকজনের মুখে শুনলাম বাড়িটা নাকি অভিশপ্ত। যে ওখানে বাড়ি করতে আসবে তার অপঘাতে মৃত্যু নাকি অনিবার্য। ব্যাপারটা ঠিক মতো বলতে না পারলেও আবছা আবছা ধারণা দিল ওই বাড়িটা থেকে খানিক দূরে মুচিপাড়ার লোকজন। ওই মুচিপাড়ার রামকান্ত তখন সে বাড়ির কেয়ারটেকার। বাড়ির মালিক তখন দূর দেশে থাকে। রামকান্ত খুব সাহসী লোক, তার কাছেই বাড়ির চাবি। কেনার জন্য কেউ খোঁজ খবর করলে সে দরজা খুলে দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে। অশরীরীদের আনাগোনার ব্যাপারটা পরখ করবার জন্যেও কখনো সখনো ধনী কেউ কেউ তাদের কাউকে পাঠিয়েছেন শোনা গেল। রামকান্ত ওই বাড়ির আউট হাউসে সামনের গেটের পাশেই দুটো ঘরের কোনো একটাতে রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এক রাত কাটিয়ে তারা আর কেউ দ্বিতীয় রাতে আসেন। মন্তব্য করে গেছে
ভাগ্যিস বাইরের ঘরে ছিল। ভেতরের কোনো ঘরে বা দোতলায় থাকলে আর প্রাণ হাতে নিয়ে ফিরতে হতো না। রামকান্তর থেকে খোঁজ খবর নেওয়ার পর আমি মেসোমশাইকে ধরলাম ব্যাপারটা আমাকে খুলে বলার জন্য। আমার মেসোমশাই হোমিওপ্যাথি ডাক্তার, খুব বিষয়ী মানুষ। তার কাছ থেকে জানা গেল ওই বাড়িতে এক বউ খুন হয়ে যাওয়ার পর থেকেই নানা রকমের উৎপাত চলছে ওখানে। বউটির গা ভর্তি সোনার গয়নার লোভেই তাকে খুন করেছিল কেউ। সে বউ নাকি এখনো গয়না পরে ঘুরে বেড়ায় সারা বাড়ি নয়। মরার পর থেকে বউটি একটির পর একটি প্রতিশোধ নিয়ে চলেছে। গয়নার লোভ দেখিয়ে সে মানুষ টেনে নিয়ে যায় ওই বাড়ির মধ্যে, তারপর গলা টিপে মেরে রেখে যায়। এক রাতের জন্যেও যারা নাকি ওই বাইরের দুটো ঘরের কোনো একটাতে শুয়েছে, তারা সকলেই বউটির হাসি, হাঁটা চলার শব্দ শুনেছে। এসব শোনা মাত্র আমি ঠিক করলাম একটা রাত ওই বাইরের দুটো ঘরের একটাতে থাকব। মেসোমশাই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে বললেন, তুমি বিজ্ঞানের ছাত্র হয়ে ভুতুরে গপ্পে কান দিচ্ছ, যত সব। কিন্তু আমি নাছোড়বান্দা হওয়ায় মেসোমশাই নিজেই রামকান্তকে ডেকে সব ব্যবস্থা করেছিলেন। আমি রাতের খাওয়া দাওয়া সেরে সঙ্গের একটা ঝোলায় কিছু জিনিসপত্র নিয়ে চলে গেলাম সেখানে। হেমন্তের রাত, শীতের আমেজ এসে গেছে বেশ খানিকটা। রামকান্ত একটা সুতির চাদর গায়ে জড়িয়ে নিয়েছে। একটা ঘরে আমার জল, হ্যারিকেনের আলো সব বন্দোবস্ত করে সে পাশের ঘরটায় চলে গেল। রাত কাটানোর জন্যে আমি মেটাফিজিক্সের মোক্ষম একটা বই পড়তে শুরু করে দিলাম। হঠাৎ রাত্রে বৃষ্টি শুরু হলো। ঘণ্টাখানেক পর থেকেই আমার বাড়ির ভেতরটায় দোতলায় যাওয়ার জন্য কৌতূহল বাড়তে থাকলো, কিন্তু ঘরের ভেতর দিকের দরজাতে তালা দেওয়া। রামকান্ত এসে খুলে না দিলে ভেতরে যাওয়া যাবে না। আমার কৌতূহলটা বাড়তে বাড়তে এমন অবস্থা হলো যে আমি রামকান্তকে ডাকার জন্যে বাইরের দিকের দরজাটার খিল খুললাম। দরজা খুলেই আমি অবাক, দেখি দরজার সামনে অন্ধকারে রামকান্ত এসে দাঁড়িয়েছে। লোকটা অন্তর্যামী নাকি? তবে লোকটা বেশ শীত কাতুরে, নইলে এমন হালকা শীতে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়েছে কেন? আমি ঘরের মধ্যে ফিরে এসে ঝোলা থেকে টর্চ নিয়ে বললাম, দোতলার ঘরে যাব, তালাটা খুলে দাও ভাই। রামকান্ত আমার কথায় ততটা অবাক হলো দেখলাম না। ততক্ষণে নিঃশব্দে চাবির গোছা বার করে অন্দরমহলে যাবার দরজা খুলে দিল। আমি টর্চটাকে পকেটে পুরে হাত বাড়িয়ে হ্যারিকেনটা তুলে নিয়ে রামকান্তকে অনুসরণ করলাম। ভয় ডর জিনিসটা আমার চিরকালই কম, কিন্তু রামকান্ত যেন আরো বেপরোয়া। ওই দরজা থেকে বেরিয়ে ভেতরে কয়েক পা এগিয়েই দোতলায় ওঠা সিঁড়ি। আলোটা না নিয়ে ও অন্ধকারেই সিঁড়ির ধাপে পা দিয়ে দিয়ে উঠতে থাকলো হাতে চাবির গোছা নিয়ে। আমি হ্যারিকেনটা নিয়ে ওর পেছনে পেছনে উঠলাম। ও কি আমি হঠাৎ দোতলায় যাচ্ছি বলে খুব বিরক্ত। এখন একবারও আমার দিকে ফিরে তাকাচ্ছে না পর্যন্ত। দোতলায় পৌঁছে সে প্রথম ঘরটাই খুলে দিল। আমি আলোটা নামিয়ে রেখেছি। ঘরটা খোলার সঙ্গে সঙ্গে একটা বাদুড় ডানা ঝাপটে বেরিয়ে গেল। একই সঙ্গে কুচকুচে কালো একটা বিড়াল বেরিয়ে এসে বারান্দার রেলিংয়ে বসে বিশ্রী রকমের ডাক দিল। অন্ধকারে তার চোখ দুটো জ্বলছিল।
আমার দিকে একবারটি ঘাড় ফিরিয়ে তাকিয়ে নিয়েই সে ঝাঁপ দিল নিচের চৌকো অন্ধকার চত্বরে। সঙ্গে সঙ্গে আমি পকেট থেকে টর্চ বার করে দেখতে গেলাম। টর্চ জ্বালতে জ্বালতেই আমি একবার তাকালাম রামকান্তের মুখের দিকে। এই প্রথম ভয়ে শিউরে উঠলাম আমি। কেঁপে গিয়ে আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। দেখলাম মাথার চাদর মুড়ি দিয়ে অন্য একজন মানুষ দাঁড়িয়ে আছে। এ রামকান্ত নয়, এ যথেষ্ট বয়স্ক, মুখটা বিশ্রী রকমের পোড়া। একটাও কথা না বলে লোকটা অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে গেল। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে এই সময়। কেমন দিশেহারা হয়ে আমি হ্যারিকেনটা তুলে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। পুরনো আমলের বড় ঘর, আসবাবপত্র কিছুই নেই, ফাঁকা। শুধু রং চটা দেওয়ালে যেন কিছু অয়েল পেন্টিং। এ বাড়ির মালিক পরিবারের বিভিন্ন লোকের তৈলচিত্রই হবে। আলো তুলে খানিকটা কৌতূহল নিয়ে ছবিগুলো দেখলাম। আশা করছিলাম ওর মধ্যে সোনার অলংকারের জন্য খুন হয়ে যাওয়া বধূটিকে খুঁজে বার করব। কিন্তু ও ঘরে বৃদ্ধ বৃদ্ধাদের তৈলচিত্রই বেশি। শুধু একটা ছবি, অল্প বয়সী একটি ছেলে, বছর 19-20 হবে বয়স, যিশুর মতো সরল সুন্দর, অথচ কেমন যেন বিষাদ মাখানো মুখশ্রী। ছবিটার চোখ দুটো খুব জীবন্ত। এক্ষুনি বুঝি 2 ফোঁটা জল গড়িয়ে পড়বে 2 চোখ বেয়ে। এর মধ্যে একটা অন্য রকমের ব্যাপার ঘটতে শুরু করেছে টের পেলাম। ওই ঘরটাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভয় বা আতঙ্ক নয়, একটু আগে দেখা ওই বিশ্রী রকমের পোড়া মুখের বৃদ্ধ নয়, কিরকম একটা বিষণ্ণতা আমার বুকের মধ্যে যেন চেপে বসতে শুরু করলো। অকারণে বুকের ভেতরটা বিষাদে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। ওই রকম একটা গা ছমছমে মারাত্মক আতঙ্কের পরিবেশে আমার ভেতরকার এই পরিবর্তনটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এরকম হচ্ছে কেন? ক্রমশ বাড়ছে। এ ধরনের অসহ্য কষ্ট তো বেশিক্ষণ আমি সইতে পারবো না। বাইরের ঝোড়ো বাতাস এবং বৃষ্টি আর কতক্ষণ চলবে? বিশ্রী রকমের পুড়ে যাওয়া মুখের বৃদ্ধটি কি এখনো সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে আছে? আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি অল্প সময়ের মধ্যে আবহাওয়া বদলে গেছে পুরো। বৃষ্টি থেমে গেছে, ঝোড়ো বাতাসও নেই, চারিপাশ শান্ত। আকাশে চাঁদ, চাঁদের নরম আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঘরের বাইরে আসার সঙ্গে সঙ্গে আরো বেশি করে অবাক হতে হলো আমার। ঘরটা থেকে যত দূরে সরে যেতে থাকলাম, আমার বুকের ভেতর থেকে খানিকটা আগের মারাত্মক বিষাদ ভাবটা ততই হালকা হয়ে যেতে থাকলো। বেশ অনুভব করলাম ভয়ঙ্কর বিষণ্ণ এলাকাটার বাইরে চলে যাচ্ছি আমি। বুকের ভেতরে যে দুমড়ানো ভাবটা ছিল সেটা শান্ত হয়ে এলো। এরপরেই দেখি সেখানে দোতলা থেকে সিঁড়ির ছাদের দিকে উঠে গেছে, সেই জায়গাটায় দুধ সাদা পোশাকে কেউ দাঁড়িয়ে আছে পিকে জ্যোৎস্নায়। গয়নার লোভ দেখিয়ে মানুষ টেনে আনা সেই বউটির প্রেতাত্মা সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে নেই তো? পর মুহূর্তেই ভুল ভাঙল। যিশুর মতো মুখশ্রীর সেই তরুণটি চোস্ত আর চুড়িদার পরে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে একবার পিছন ফিরে তাকালো মাত্র। ওকে দেখে আমার ভয় হলো না, দুঃখ হলো। পাতলা জ্যোৎস্না ছিল, তবু আলোটা সঙ্গে থাকলে ভালো হয় ভেবে আবার ঘরটাতে ঢুকলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বুকের মধ্যে বিষাদের ভারী পাথরটা চেপে বসতে থাকলো।
হ্যারিকেনটা নিয়ে আমি একরকম ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। আর বেরিয়ে আসার পর আগের মতোই ঘর থেকে যত দূরে সরে যেতে লাগলাম, আমার ভেতরের বিষাদটাও তত পাতলা হতে থাকলো। সিঁড়ির মুখে হ্যারিকেনটা নিয়ে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। আমি দাঁড়িয়ে পড়লাম, ভেবে পাচ্ছিলাম না কি করব। পরিত্যক্ত এই বাড়িটার মধ্যে অল্প সময়ের ফারাকে আমি অচেনা যে দুজনকে দেখলাম, তাদের একজনও এই মুহূর্তে আমার সামনে নেই। কিন্তু ওদের এলাকায় আমি অনধিকার প্রবেশ করেছি বলে ওরা কি আমায় শাস্তি দেবে? এক্ষুনি কিছু একটা কি ক্ষতি করবে আমার? আমি আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ছাদে উঠে যাওয়ার ওই সিঁড়িটা আমায় কেমন যেন টানছিল, ভীষণ রকমের টানছিল। মনে হচ্ছিল তক্ষুনি ছুটে যাই ওই খোলা ছাদটাতে, আর ওই উঁচু ছাদটা থেকে হাসতে হাসতে লাফিয়ে পড়ি নিচে। সত্যি সত্যি কেউ যেন আমায় ভেতর থেকে ঠেলছিল। আমার ভেতরে সেই ঠেলা আর হালকা চাঁদের আলোয় সেই সিঁড়িটার ডবল টান কেমন এক চুম্বক শক্তির আকর্ষণের মতো আমাকে খোলা ছাদের দিকে উঠিয়ে নিচ্ছিল। ছাদের খোলা দরজা দিয়ে ছাদে চলে এলাম। চাঁদের আলোয় প্রকাণ্ড প্রাচীন ছাদটা যেন হাসছিল। আমি সেই ছাদ থেকে লাফ দিয়ে পড়ার জন্য এগোতে গেলাম। সেই সঙ্গে আমার পেছন থেকে দু তিনজন লোক আমায় চেপে ধরল। আর তখনই সেই রাতে প্রথম আমি জ্ঞান হারালাম। পরে জ্ঞান ফিরল যখন, দেখলাম রামকান্ত এবং আরো 4 জন আমায় ঘিরে বসে আছে। আমি চোখ মেলতে তারা আশ্বস্ত হলো। রামকান্ত বলল, আপনি ওই ঘরের ভিতরের বাড়ির ছাদে গিয়েছিলেন কেন? আপনাকে ভেতরে যাওয়ার দরজার তালা খুলে দিল কে? আপনি কেন ছাদের উপর থেকে লাফ দিতে যাচ্ছিলেন? আমি রামকান্তের প্রশ্ন এড়িয়ে উল্টে তাকেই প্রশ্ন করলাম, তুমি ছিলে কোথায় রামকান্ত? আমি তোমাকে ডাকতেই তো দরজা খুলেছিলাম। আমি তো পাশের ঘরেই শুয়েছিলাম। মাঝরাতে একবার উঠে আপনি কি করছেন দেখতে এসে আপনার দরজা ঠেলা দিতেই ওটা খুলে গেল। অন্ধকার, ঘরে আপনি নেই, লণ্ঠনটাও নেই, কিন্তু ভেতরে যাওয়ার দরজায় তালা মারা। ভয় পেয়ে গেলাম। মুচিপাড়ায় গিয়ে এদের 4 জনকে ডেকে আনলাম। লণ্ঠন আর লাঠিসোঁটা নিয়ে খুঁজতে শুরু করলাম। নিচের থেকে একটু আগে আমাদের একজন দেখেছে আপনি হ্যারিকেন নিয়ে ছাদে সিঁড়ি দিয়ে এগোচ্ছেন, তাই তো সময় মতো গিয়ে আপনাকে ধরতে পারলাম, নইলে কি সর্বনাশটাই হতে যাচ্ছিল। আমি বললাম, শোনো, মেসোমশাইকে এসব কথা কিছু বলো না। এই নাও, এই টাকাটা রাখো, তোমরা মিষ্টি খেও সবাই, বলে ওদের কিছু টাকা দিয়েছিলাম। সকলেই খুশি হয়েছিল। তারপর থেকে ভোর হওয়া পর্যন্ত ওরা আমার কাছেই থাকলো। আমি কি দেখেছি না দেখেছি কিছুই বলিনি ওদের, ওরাও কিছু জিজ্ঞাসা করেনি। শুধু একজন কৌতূহল আর চেপে রাখতে না পেরে জানতে চাইল বউটির গায়ে আন্দাজ কত ভরি গয়না ছিল। আমি তাকে প্রশ্ন করলাম, তোমাদের মধ্যে কেউ কি কখনো ওই বউটির আনাগোনা টের পেয়েছ? বউটি খুন হয়েছিল কবে? রামকান্ত বলল, হে সব ডাক্তার সাহেবই জানেন, তার মুখ থেকেই আর 5 জন এসব ঘটনা শুনেছে। আমি আর কোনো কথা বললাম না। আমার রাতের সেই বুক চাপা পাথর ভারের মতো বিষাদের অনুভবটার কথা মনে করে তখনও কেমন আচ্ছন্ন লাগছিল। পরবর্তী বহুকাল পর্যন্ত ওই অনুভবের স্মৃতিটা আমায় খুব ভাবিয়েছে।
বছর দুয়েক পরে একবার তো আমি স্রেফ সেটা পরখ করতেই আবার গেছিলাম মেসোমশায়ের ওখানে, কিন্তু ততদিনে সে বাড়ি ভেঙে ওই জায়গায় মাল্টি স্টোরেড হাউস কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। একটানা এতটা বলার পর ডাক্তার সান্যাল এই প্রথম থামলেন। বাংলোর আর্দালিটা এই সময় আমাদের সকলের জন্য কফি আর পকোড়া নিয়ে হাজির হয়েছে। শর্ত ছিল কোনো রকমের প্রশ্ন করা চলবে না, তাই আমরা কেউ কিছু বললাম না। কিন্তু অন্যদের মতো তখন আমার মুখেও প্রশ্ন এসে আটকে আছে। প্রথম প্রশ্ন, গয়না পরা সেই বউটি ডক্টর সান্যালের গপ্পে একবারও আসেনি কেন? দ্বিতীয় প্রশ্ন, দোতলার ওই ঘরের দুঃখ ছায়া ব্যাপারটা কি? কফির পেয়ালায় চুমুক দিতে দিতে ডক্টর সান্যাল মোমের আলোয় আমাদের তিন বন্ধুর দিকে তাকিয়ে নিলেন একবার, তারপর বললেন, গল্পের শেষ অংশ কিন্তু এখনো বলিনি। শেষের দিকটাতে অন্য একটা চমক আছে, সেটা পরে বলব। আগে ওই মন ভার হয়ে যাওয়ার ব্যাপারটা বলে নি। প্যারানর্মাল সাবজেক্টটাকে নিয়ে তারপর তো কম পড়াশোনা করিনি, কিন্তু বহু বছর ধরেই আমি ওই ব্যাপারটার কোনো রকমের নজির পাচ্ছিলাম না। তারপর হালে কলিন্স উইলসনের মিস্টিরিস বইটিতে পেয়েছি থট প্রজেকশন কথাটা। অতৃপ্ত আত্মার দুঃখ স্থানের সীমায় ঘন হয়ে সঞ্চিত থাকে। ওই এলাকায় ঢুকে পড়লে সেই বিষাদ অন্য মানুষের মধ্যেও সংক্রমিত হবে। এবার গল্পের শেষটুকু বলি। যা বলছিলাম, পরদিন সকালে রামকান্তের ওখান থেকে মেসোমশাইয়ের কাছে এলাম যখন, সদ্য ঘুম থেকে ওঠা মেসোমশাই আমাকে দেখে হেসে বললেন, কেমন হলো তোমার ভৌতিক মাল মশলা যোগা? ছোট্ট করে জবাব দিয়েছিলাম, ভালোই। মেসোমশাই হেসে বলেছিলেন, ঝলমল করে মল বাজিয়েছে নাকি চাপা হাসির সঙ্গে চুরির শব্দ শোনা গেল? আপনার গল্পের সঙ্গে আমার দেখার কোনো রকমের মিলই নেই। আমি তো অন্য রকম দেখেছি। অন্যরকম? অন্যরকম কি? এবার মেসোমশাই সত্যি সত্যি চমকে উঠলেন। তার চোখ মুখের ভাব একেবারে পাল্টে গেল। আমি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আগের রাতে সব ঘটনা খুলে বললাম। শোনার পর মেসোমশাই কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। তার মুখের রেখায় তখন রীতিমতো আতঙ্ক জেগে আছে। খানিক পরে বললেন, ঠিকই দেখেছ তুমি। আমি বললাম, কিন্তু মেসোমশাই, এর আগে যারা দেখেছে তারা সবাই তো দেখেছে খুন হয়ে যাওয়া বউটিকে। তারা কেউ বাড়িটার ভেতরে যায়নি। আসলে তারা কেউ সত্যি সত্যি কিছু দেখেনি। আমার গল্পটা তাদের কল্পনাকে উস্কে দিয়েছে খানিকটা করে। মানে? আমি সবিস্ময়ে প্রশ্ন করি। মানে, ওই বাড়িতে সোনার গয়নার লোভে কোনো বউ খুন হয়নি। ওটা আমার বানানো গল্প। এ তল্লাটে আমি ছাড়া আর পুরনো লোক তো কেউ নেই। আমার গল্পটা চালাতে তাই অসুবিধা হয়নি। আজ আমি তোমাকে খুলেই বলি, ওই ভুতুরে গপ্পটা ছেড়ে আমি বেশ কিছু লোককে বোকা বানিয়েছি। যারা ওই বাড়ি এবং জায়গা কিনতে এসেছে তাদেরকে আমি ওই গপ্পটা বলে খানিকটা ভয় ধরিয়ে দিতে চেয়েছি। ওখানে গোটা জায়গাটা জুড়ে মাল্টি স্টোরেড বিল্ডিং উঠলে আমার বাড়িটার দশাটা কি হবে ভেবে দেখো। দক্ষিণটা পুরো আটকে যাবে। কিন্তু বাড়িটা পুরো বাড়ি হলো কি করে? মেসোমশাই আমার প্রশ্ন শুনে আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকলেন প্রথমে, তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, ওই বাড়িতে যারা ছিল তাদের মধ্যে এক বয়স্ক পাগল এক দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায়।
তার মুখটা বিশ্রী রকমের ঝলসে গেছিল। ওই ঘটনার কিছুদিনের মধ্যেই ওদের 19 বছরের সুস্থ স্বাভাবিক ছেলেটি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তারপরই ওরা বাড়ি ফাঁকা করে, তালা বন্ধ করে বম্বে চলে যায়। রামকান্তের বাবাকে কেয়ারটেকার করে যায়। পরে রামকান্ত সেই চাকরি করে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, বাড়ির খদ্দেরদের আপনি তো আসল এই ঘটনাই বলতে পারতেন, এর প্রতিক্রিয়া কি কম হতো? আবার খানিকটা সময় চুপ করে থাকলেন মেসোমশাই। তারপর নামানো গলায় বললেন, কোনোদিন কাউকে বলিনি, আজ 20 বছর পর তোমাকে বলছি। ছেলেটির সাধারণ অসুখ বিসুখে আমি ওষুধ দিতুম। একদিন কথায় কথায় ওকে বলেছিলাম, বংশে পাগলের রোগ থাকলে পাগল হওয়ার সম্ভাবনা থেকে যায় সে বংশের মানুষদের মধ্যে। আমার ওই অসতর্ক মন্তব্যটা যে সুস্থ ছেলেটাকে ওভাবে পাগল করে ছাড়বে ভাবতে পারিনি। ছেলেটির আত্মহত্যার পর থেকে একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খেয়েছে আমাকে। এই পর্যন্ত বলে ডাক্তার সান্যাল আমাদের 3 বন্ধুর মুখের দিকে তাকালেন। বোধহয় দেখতে চাইলেন 3 জন ভূত অবিশ্বাসী বন্ধুর ভাবনার মধ্যে কোথাও একটু চিড় ধরেছে কিনা। এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল দাসের লেখা গল্প অন্যরকম। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।